বোন, আমার একটু তো লজ্জা রাখ। আমার সামনে বলিস প্লিজ, ওদের সামনে বলিস না। মুখ কন্ট্রোল কর। বাবা মার এত নির্লজ্জ হলে চলে? নুসরাত মুখ থেকে হাত ছাড়িয়ে নিয়ে বলল, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝেছি তো, কিন্তু এটা মুখ চেপে বলতে হবে কেন? এভাবে বললেই তো আমি বলতাম না। নুসরাত দুজনের দিকে তাকালো। জাইন প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো। 60 কি বলছিলে? বুঝিনি, আবার বলো। নুসরাত কথাটা না শোনার মতো করে উড়িয়ে দিল। ইসরাতের হাতের দিকে সূক্ষ্ম নজরে তাকিয়ে থেকে জাইনের দিকে চোখা দৃষ্টি তাক করলো। চোয়াল শক্ত করে জাইনকে কিছুটা ধমকে বলল, শালা, আপনি কি মানুষ? এটা আপনি কি করেছেন? একটা মেয়ের হাত এভাবে শক্ত করে কিভাবে বাঁধলেন আপনি? ধিক্কার জানাই আপনাকে। ইসরাত নুসরাতের কথা শুনে আবেগে আপ্লুত হয়ে বলল। প্লিজ হাতটা খুলে দিন, ব্যথা হয়ে গেছে আমার। নুসরাত সুযোগের সদ্ব্যবহার করে ইসরাতের মাথায় গাঁটটা মেরে বলল, গতকাল রাতে বললি না কেন? এখন বলছে হাত খুলে দে, ব্যথা হচ্ছে। চাবি কোথায় বল, খুলে দিচ্ছি। ইসরাত জাইনের দিকে বিতৃষ্ণা নিয়ে তাকালো। জাইন চোয়াল ঝুলিয়ে রেখেছে, তার তো এভাবে থাকতে ভালোই লাগছে। উনি একটা এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলেন, তারপর চাবি কোথায় হারিয়ে গিয়েছে। উনি ভাঙানো আর ঢং বাদ দিয়ে তাড়াতাড়ি কোনো ব্যবস্থা করুন। যথাজ্ঞা মহারানী। কথাটা শেষ করে দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আরশ চোখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল দরজার পানে তাকিয়ে। নুসরাত যে গতিতে গিয়েছিল সেই গতিতে হাতে একটা হ্যামার নিয়ে ফিরে আসলো। দুজনকে বারান্দায় নিয়ে দাঁড় করিয়ে বলল, টেবিলের ওপর হাত রাখুন, আমি আলগোছে লক ভেঙে ফেলবো। নুসরাত হ্যামার দিয়ে আঘাত করতে লাগলো হ্যান্ডকাপে, একের পর এক। জাইন নিজের মুখ বিকৃত করে নিল। মনে হলো হ্যান্ডকাপে নয়, তার হাতে আঘাত করা হচ্ছে। হ্যান্ডকাপ বাঁকা হয়ে গেল, তবুও খুলল না। নুসরাত বিড়বিড় করে গালি দিয়ে উঠল। শালা ভাঙবে তবু মচকাবে না। জাইন বারবার চোখ দিয়ে ইশারা করে বলল আরশকে না ভাঙার জন্য। চোখ দিয়ে দেখালো দরজার দিকে। সে তো এভাবেই ভালো আছে, তার ভালো লাগা এদের সহ্য হচ্ছে না। উঠে পড়ে লেগেছে জামাই বউ তার সুখ নষ্ট করতে। একটু বউকে নিয়ে রোম্যান্স করবে, তাও এদের জন্য সম্ভব হচ্ছে না। এভাবে হলে তো চলবে না, কিছু ব্যবস্থা করতে হবে। আরশ জাইনের ইশারা পাত্তা না দিয়ে নুসরাতের হাত থেকে হ্যামার নিয়ে আঘাত করলো শক্তি দিয়ে। এক আঘাতেই ভেঙে গেল হ্যান্ডকাপ, চূর্ণ বিচূর্ণ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। নুসরাত শেষ পর্যন্ত হ্যান্ডকাপ ভাঙতে দেখে খুশিতে লাফ মেরে উঠল। দেখে মনে হলো কোনো যুদ্ধ জয় করেছে। আরও হ্যামার হাতে নিয়ে নুসরাতের পানে তাকাতেই দেখলো বেতের চেয়ারের ওপর উঠে লাফ দিচ্ছে, আহা হা করে হাসছে হ্যান্ডকাপ ভাঙতে দেখে। খুশি উল্লাস শেষে নুসরাত হাত পাতল ইসরাত আর জাইনের দিকে। জাইন ভ্রু বাঁকালো। ইসরাত ধরতে পারল নুসরাত কি চাচ্ছে। শান্ত গলায় বলল রুমে যেতে। নুসরাত ইসরাতের সামনের হাত গুটিয়ে নিল। জাইনের সামনের হাত এখনো আছে। জাইন ঠোঁট কামড়ে বলল, কে? আমরা স্বামী স্ত্রী এত কষ্ট করলাম, তার পাওনা দেন। তোমার কাছে আমার আমেরিকান এক্সপ্রেস রয়েছে, এখনো ফেরত দাওনি। নুসরাত মনে হওয়ার মতো মাথা নাড়ল। আরশ চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করল, তুমি তোমার ব্ল্যাক কার্ড ওকে দিয়েছো? জাইন হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়তেই আরশ চিন্তিত গলায় মৃদু চিৎকার করে উঠল, আরে তোমার সব টাকা এই মহিলা উড়িয়ে দেবে। পাওনি আর মানুষ, এই মহিলাকে দিয়েছো তোমার ব্ল্যাক কার্ড। একটাই জীবন, একটু তো এনজয় করবে, করুনিক। একমাত্র শালি আমার, দুমাত্র ভাইয়ের বউ, ত্রিমাত্র বোন আমার। এতই সম্পর্ক, একটা তো কিছু দেওয়া উচিত। নুসরাত খুশি হয়ে জাইনকে জড়িয়ে ধরতে গেল হাত বাড়িয়ে। জাইনও সাদরে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু মাঝখান থেকে আরো শেষে দুজনের মাঝে দাঁড়িয়ে গেল। নুসরাতকে এক প্রকার টেনে নিয়ে গিয়ে নিজের পাশে দাঁড় করালো। জাইনকে কিছুটা আদেশ দিয়ে বলল, আমার বউকে জড়িয়ে না ধরে নিজের বউকে জড়িয়ে ধরো। আমি আছি আমার বউকে জড়িয়ে ধরার জন্য। এত জেলাস আরস, নিজের ভাইয়ের উপর জেলাস, নট ব্যাড। দেখিস জ্বলতে জ্বলতে না নিজে জ্বলে যাস। ইসরাত তাড়াহুড়ো করে বের হতে লাগলো জাইনের রুম থেকে। নুসরাত নিজের হাত আরশের কাছ থেকে ছাড়িয়ে ইসরাতের পেছন পেছন গেল। যাওয়ার আগে দরজার সামনে দাঁড়িয়ে আরশের উদ্দেশ্যে চোখ মারতে ভুলল না। কনফারেন্স রুমে গম্ভীর মুখ নিয়ে চোখে চশমা এঁটে আরশ বসে আছে। তার থেকে দুটো চেয়ার পরে ডায়না বসে আছে, আর আরশের ঠিক সামনে বরাবর বসে আছে আরশের বয়সী এক লোক কোট পরে। তার পাশেই বসে আছে স্লিভলেস টপস আর শর্ট স্কার্ট পরিহিত এক রমণী। আরশ আর লোকটার কথা বলার মাঝেই কনফারেন্স রুমের বাহির থেকে
কর্কশ গলায় কেউ বলে উঠল, কামিং। নুসরাত হাতে শপিং ব্যাগ নিয়ে ঝড়ের গতিতে ঠুস ঠাস করে এসে কনফারেন্স রুমে ঢুকলো। ব্যাগগুলো টেবিলের উপরে রেখে দুজনকে বলল, হ্যালো মিস্টার অ্যান্ড মিসেস মালহোত্রা। মিসেস মালহোত্রা হালকা হেসে হাত নাড়ালেন। আরুষের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকাতেই আরুষ উঠে দাঁড়ালো। আরুষকে উঠে দাঁড়াতেই দেখে মিস্টার অ্যান্ড মিসেস মালহোত্রা উঠে দাঁড়ালেন সৌজন্যতা রক্ষাতে। আরুষ ইশারা করে তার কাছে আসার জন্য নুসরাতকে বলল। নুসরাত তো নুসরাত, সে এক পা এগোলো না আরুষের দিকে। এমন অবজ্ঞা আরও সচরাচর হয়, তাই নিচ থেকে পা বাড়িয়ে এগিয়ে গেল নুসরাতের দিকে। হাত বাড়িয়ে নুসরাতের কোমর চেপে ধরে নিজের কাছে এনে তার দিকে তাকিয়ে ক্রুর হেসে বলল, মিট মিস্টার অ্যান্ড মিসেস মালহোত্রা, মাই ওয়াইফ অ্যান্ড অলসো মাই বিজনেস পার্টনার মিসেস সৈয়দ আরশ হেলাল। নুসরাত ওপরের পাটির দাঁত বের করে হাসলো। মিস্টার মালহোত্রা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করার জন্য এগিয়ে আসলো। আরশ নুসরাতের দু হাত একত্রিত করে দিল। নুসরাত কিছু বলতে নিবে চোখ দিয়ে ইশারা করলো আদাব বলার জন্য। আমার মিসেস পুরুষ মানুষের সাথে হাত মিলাতে অস্বস্তি বোধ করেন। নুসরাত থতমত খেয়ে আদাব বলার পরিবর্তিতে আসসালামু আলাইকুম বলল। মিস্টার মালহোত্রা ব্যাঙের মতো মুখ হাঁ করে নিলেন অস্বস্তিতে। নুসরাত বলে উঠল, সরি লিটল মিস্টেক। আদাব মিস্টার শরৎ মালহোত্রা অ্যান্ড মিসেস বেলা মালহোত্রা। নুসরাত দাঁত কেলিয়ে হে হে করে হাসল। মিসেস মালহোত্রা হ্যান্ডশেক করে নুসরাতকে জড়িয়ে ধরল। নুসরাত পেছন ফিরে ডেকে উঠল আবির আর রুবাকে। রুবা এবং আবিরের হাতেও কয়েকটা শপিং ব্যাগ। মিস্টার সারাদ মালহোত্রা অবাক হয়ে তাকালেন। আবির টেবিলের ওপর রাখো। এসব কিসের জন্য? আসলে আপনারা ডিল ফাইনাল করার জন্য এগুলো দিয়েছি। যদি আমরা ডিল ফাইনাল না করি মিসেস আরুষ, আপনি কি আমাদের এগুলো দেবেন না? না, দিব না। এগুলো আবার শপিং মলে রিটার্ন দিয়ে আসবে। শপিং মলে রিটার্ন নেবে? অবশ্যই নেবে। আমি নিয়ে আসার সময় জিজ্ঞেস করে নিয়ে এসেছি ব্যাগ দেওয়া যাবে কিনা। বাহ, আমি আপনার উপর ইমপ্রেসড। আপনি কি সবসময় এরকম সত্য কথা বলেন? নুসরাত হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়ল। আরশ বিচলিত হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। সারাদ আর বেলা একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হেসে উঠল একসাথে। আরশের দিকে হাত বাড়িয়ে দিল সারাদ। আরশ ভ্রু বাঁকালো। সারাদ চোখ দিয়ে হাতের দিকে ইশারা করলো। নুসরাত আরশের ওপর বিরক্ত হয়ে নিজে গিয়ে হ্যান্ডশেক করে নিল। আরশের টনক নড়তেই হালকা হেসে হ্যান্ডশেক করলো। চোখ দিয়ে নুসরাতকে শাসাতে ভুলল না। মিস্টার অ্যান্ড মিসেস সৈয়দ, আপনাদের সাথে আশা করি আমাদের জার্নিটা অনেক সুন্দর হবে। আমিও আশা করি সুন্দর একটা জার্নি হবে আপনাদের সাথে মিস্টার অ্যান্ড মিসেস মালহোত্রা। একদিন আপনার স্ত্রীকে নিয়ে আমার বাসায় আসবেন। আপনার স্ত্রী সত্যি একজন অ্যামেজিং পারসন। তাহলে আজ আসি। ডিল ফাইনাল হওয়ার জন্য নুসরাতের দিকে তাকিয়ে ক্যাজুয়ালি হাত মেলাতে চাইল সারাত। নুসরাতও হাত বাড়ালো, কিন্তু আরশ মাঝখানে নিজের হাত ঢুকিয়ে দিয়ে নিজে হ্যান্ডশেক করে গম্ভীর মুখ বানিয়ে দাঁড়িয়ে রইল। সারাত আরশের দিকে তাকিয়ে শব্দ করে হেসে বলল, আপনি সত্যি একজন জেলাসি পারসন। এত জেলাসি মিস্টার আরশ। এই দেখুন আমার ওয়াইফ আছে, আমি কেন আপনার স্ত্রীর দিকে নজর দিব? এত জেলাস হবেন না। বেলা সারাতের কথায় সারাতকে জড়িয়ে ধরে হেসে উঠল। সারাত একটু থেমে নুসরাতের দিকে তাকিয়ে বলল, মিসেস সৈয়দ, আমি কি এবার জিনিসগুলো নিয়ে যেতে পারি? নুসরাত মাথা নাড়ালো হ্যাঁ ভঙ্গিতে। তারপর বিদায় নিয়ে বের হয়ে গেল তারা। নুসরাত সামনে এগিয়ে দিতে চাইল। সামনের দিকে পা বাড়াতেই পেছন থেকে হাত টানার মতো অনুভব হলো। চোখ ঘুরিয়ে তাকাতেই দেখলো আরশ তার হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে মুখ লটকিয়ে। নুসরাত হাত ছাড়ার কথা বলল। আরশ নির্লিপ্ত চোখে একবার তাকিয়ে গ্লাস দিয়ে আবৃত জানালার দিকে এগিয়ে গেল। সাথে টেনে নিয়ে নিজের সাথে গেল নুসরাতকে। জানুয়ারি মাস প্রায় শেষের দিকে। হঠাৎ করে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। ইসরাত জানতো না কি আজ বৃষ্টি হবে, তাহলে এই সাদা রঙের কুর্তি পরে আসতো এখানে। জাইন ছাউনির নিচে দাঁড়িয়ে ইসরাতকে কখন থেকে ধমকে যাচ্ছে, কেন আজ সাদা কাপড় পরেছে। সাদা কাপড়ে বৃষ্টির ফোঁটা পড়ায় পেছন থেকে অন্তর্বাসের ফিতা দেখা যাচ্ছে। জাইন ইসরাতকে নিজের সামনে দাঁড় করিয়ে রেখেছে। এরপরও মানুষের বারবার তাদের দিকে ফিরে তাকাতে দেখে নিজের পরনের গ্রে কালার শার্ট খুলে ইসরাতকে পরিয়ে দিল।
ইসরাত হাঁ করে তাকিয়ে থাকলো। জাইন ইসরাতের এমন দৃষ্টি দেখে টিটকিরি মেরে বলল, এভাবে বেশি হট লাগছে। ইসরাত ওপর নিচ মাথা নাড়াতে গিয়ে নিজেকে থামালো। ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করে দাঁড়িয়ে রইল। জাইন ইসরাতকে লজ্জা দেওয়ার জন্য বলল, হাসছো তার মনে লাগছে। নিজেকে কি মনে করেন আপনি? হট মনে করি। কে বলেছে এটা আপনাকে যে আপনি হট? কেউ বড় লাগে নাকি? আমি জানি। বললেই হলো মিস্টার জাইন। হ্যাঁ, বললেই হলো, কারণ আমার সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আমাকে নিজে মুখে বলেছে এই কথা। ইসরাত প্রথমে বুঝতে পারল না। যখন বুঝলো জাইন তার কথা বলছে তখন লজ্জায় গা লাল হয়ে গেল। জাইন কথা হাস্যরস মিশিয়ে বলল, দেখেছ, আমি ঠিক বলেছি। তুমি আমাকে হট মনে করো, তাই তো গাল লাল হয়ে গেছে। হ্যাঁ মনে করি। এবার মুখ বন্ধ করুন। কখন থেকে গলা ফাটিয়ে চিৎকার করছেন আপনি হট? দুনিয়ার সব মানুষ জেনে গেছে যে আপনি কেউ একজন বলেছে আপনাকে আপনি হট। আর এরকম সেন্ডো গেঞ্জি পরে দাঁড়িয়ে আছেন, মানে নিজেকে কি প্রমাণ করতে চাচ্ছেন আপনি? জাইন ঝুঁকে ইসরাতের ঘাড়ের কাছে নিজের থুতনি রাখলো। কোমর থেকে উদর পর্যন্ত দু হাত দিয়ে পেঁচিয়ে ধরল। গলার আওয়াজ নিচে নামিয়ে ফিসফিস করে বলল, সৈয়দ বাড়িতে পিনপতন নীরবতা। দরজা খোলা লাগানো, শুধু ঠাস ঠাস শব্দ হচ্ছে। পর্দা সরিয়ে ইসরাতের রুমে মাথা ঢোকালো নুসরাত। চারিদিকে চোখ ঘুরিয়ে সেখানেও কিছু পেল না। মুখের অবস্থা বিকৃতি করে বুকের কাছে হাত ভাঁজ করে চোয়াল ঝুলিয়ে বসে রইল সোফার ওপর। আরশ রুম থেকে ফ্রেশ হয়ে খাবার খাওয়ার জন্য নিচে নামলো। নুসরাতকে চোখ মুখ বিকৃতি ঘটিয়ে বসে থাকতে দেখে চিন্তিত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? এভাবে নাক মুখ তুলে বসে আছিস কেন? নুসরাত কথার উত্তর দিল না। আরশ কিচেনের দিকে যেতে যেতে বলল, ভাত খেলে আয়। খাবো না। কেন খাবি না? শরীর খারাপ? না, তাহলে? একটা সিরিয়াস বিষয় হয়েছে। কি সিরিয়াস বিষয়? আসলে ইশরাতকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কোনো সিরিয়াস বিষয় হলো? নুসরাত বিস্ময়ে চোয়াল ঝুলিয়ে ফেলল। এটা সিরিয়াস বিষয় নয়। জাইন ইসরাত দুজন বাড়ি থেকে উধাও, আর এর কাছে মনে হচ্ছে না সিরিয়াস বিষয়। নুসরাত ব্যথাতুর গলায় বলল, এটা কোনো সিরিয়াস বিষয় আপনার কাছে মনে হচ্ছে না? ইশরাত আর জাইন বাড়ি থেকে উধাও, দুজনের রুম খালি পড়ে আছে। অবশ্যই না, রুম খালি পড়েই তো থাকবে, কারণ ইশরাত আর জাইন চা বাগানে ঘুরতে গেছে। নুসরাত 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চোয়াল ঝুলিয়ে হাঁ করে তাকিয়ে আরশের দিকে বাংলা সিরিয়ালের মতো চিৎকার করে বলল, না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না। আরশ নুসরাতকে পাত্তা না দিয়ে কিচেনে চলে গেল। প্লেটে ভাত বেড়ে নিজের জন্য নিয়ে এসে সোফাতে বসতে যাবে নুসরাত বলল, আপনি আমাকে আগে বলবেন না? এটা কেন তোকে বলতে হবে? নুসরাত রাগী চোখে তাকালো আরশের দিকে, কথা বলল না। আরশ আদেশের স্বরে বলল, যা গিয়ে ভাত খা, এখানে বসে ঢং করা বন্ধ কর। খাবো না। কেন? আপনার উপর আমি রাগ করেছি। আরশ বিস্ময়ে চোয়াল ঝুলিয়ে ফেলল। হাঁ করা মুখ হাত দিয়ে বন্ধ করে বলল, আমি আবার কি করেছি যে আমার উপর তুই এত রাগ করেছিস? আপনি কি করেননি বলুন? আপনি বলেননি ওরা চা বাগানে গিয়েছে? আমাকে একবার না সেধে 1 প্লেট ভাত নিয়ে চলে আসছেন শুধু নিজে খাওয়ার জন্য। আর কি বলবো আপনাকে, আপনার মানবতা দেখে আমি স্পেসলেস। মানবতা এই পৃথিবীটা আর বেঁচে নেই। তুই ওরা ওখানে গিয়েছে আগে জানলে কি করতি? এটা এখন জিজ্ঞেস করছেন? আগে জিজ্ঞেস করলেন না কেন? আরশ নুসরাতকে এত কথা বলতে দেখে হাত জোর করে মুখের সামনে নিয়ে বলল, মাফ কর আমার মা, তোকে জিজ্ঞেস না করা আমার ভুল হয়েছে, আর এখন জিজ্ঞেস করে ভুল করেছি। নুসরাত চোখা দৃষ্টিতে তাকালো। আরশের দিকে ভ্রু বাঁকা করে তাকিয়ে বলল, আচ্ছা এখন বলি, আমি ওদের দুজনের মাঝখানে বসে ওখানে যেতাম। একা একা যে গেল ওদের বিউটিফুল বিউটিফুল কাপল পিক এখন কে তুলে দেবে? আমি গেলে তো 2-1টা পিক তুলে দিতাম। তুই ওদের মাঝখানে বসে যাবি কেন? কাবাব মে হাড্ডি বলে কথা আছে না, আমি ওটাই হতাম। আপনি এই কথা আগে বলেননি কেন? ওরা চা বাগান গিয়েছে তাই আপনার উপর আমি রাগ করেছি। আচ্ছা রাগ করে থাক, কিন্তু ভাতটা খা গিয়ে। ভাতের ওপর রাগ করলে তারা তো ফিরে আসবে না। নুসরাত থুতনিতে হাত রেখে ভাবলো, সত্যিই তো, সে না খেলে তো ওরা ফিরে আসবে না। আরশ শালাটা ঠিক কথাই বলেছে। সামনের দিকে তাকিয়ে দেখলো আরশ শার্টের হাতা গোটাচ্ছে যাতে খাবার খাওয়ার সময় খাবারের মশলা শার্টে না লাগে। নুসরাত হাত বাড়িয়ে আরশের কোল থেকে প্লেট ছো মেরে নিয়ে আসলো। আরশের কোলের ওপর পা রেখে নিজের পেছনে কুশন রেখে আরাম করে বসলো।
আরও শতবিহ্বল হয়ে নুসরাতের দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করতে নিবে নুসরাত থামিয়ে দিয়ে বলল, কথা বলবেন না তো। আপনার গলা থেকে কথা বের হলেই মনে হয় আপনি হাউমাউ করে কথা বলছেন। কান ব্যথা করছে, সাথে এখন কথা শুনতে ইচ্ছে করছে না। কিন্তু আমার খাবারের প্লেট তুই নিলি কেন? কারণ এটা আপনার শাস্তি। এখন আমি আপনার খাবার খাবো আর আপনি বসে বসে দেখবেন আমার খাবার খাওয়া। আরস কথা বলতে নিতেই নুসরাত ঠোঁটে আঙ্গুল দিয়ে চুপ দেখালো। আরস মুখ গম্ভীর করে বসে রইল। নুসরাত পা নাচিয়ে শুয়ে ভাত মাখাতে লাগলো। আরস গম্ভীর গলায় বলল, হাত ধুয়ে খা। আমি এসেই হাত ধুয়েছি, এখন কেন আবার হাত ধুবো? চুপ করে বসুন তো। আর এত কথা না বলে আমার পা দুটো তো টিপে দিতেই পারেন। আরস গম্ভীর চোখে তাকিয়ে চুপচাপ পা টিপে দিতে লাগলো। নুসরাত আরসকে হাতের ইশারায় কাছে রাখলো। আরস কাছে আসলো না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে কোলের উপর রাখা নুসরাতের পায়ের আঙ্গুল টেনে দিতে লাগলো। নুসরাত উঠে বসে আরসের কোল থেকে পা নামিয়ে আসন পেতে সোফায় বসলো। এক লোকমা ভাত এগিয়ে দিল আরসের দিকে। আরস চোখা দৃষ্টিতে তাকিয়ে রইল। আরে আমি হাত ধুয়েছি, আপনি চিন্তা করবেন না। আমার হাতে একটু ময়লা নেই। যদি সন্দেহ থেকে থাকে তাহলে খাবার খাওয়ার পর একটু স্যানিটাইজার খেয়ে নেবেন, কেমন? আরস হতবিহ্বল হয়ে গেল। নিজেকে বুঝ দিল নুসরাতের পক্ষে সবকিছুই সম্ভব। এসব তার জন্য নর্মাল ব্যাপার। নুসরাতের দিকে তাকিয়ে হাঁ করতে নিবে নুসরাত নিজেই খেয়ে নিল। তারপর বোকার মতো হেসে বলল, আসলে আপনি খাচ্ছেন না তো, তাই আমি খেয়ে নিলাম। এরপর এক লোকমা ভাত দিয়ে 1 থেকে 3 গুনবো, তার মধ্যে খেয়ে নিন। আরস বিস্ময় কাটিয়ে নুসরাতের দিকে তাকিয়ে রইল। নুসরাত 1-2 বলল। আরস ভাবলো 3 বলার পর ভাত খাবে, কিন্তু নুসরাত 2 বলে এই লোকমা খেয়ে নিল। আরস ইয়া বড় হাঁ করে বলল, এই লোকমানা আমাকে দিবি? দিলাম তো, আপনি খাননি। সময় শেষ করেছেন হাঁ করে তাকিয়ে, আমার কি দোষ? তুই তো 3 পর্যন্ত গুনবি বললি। 3 গোনার প্রয়োজন মনে করি না। 3 বলতে বলতে 4 সেকেন্ড হয়ে যাবে। এইবার দিব, শেষবারের মতো হাঁ করে তাকিয়ে থাকবেন না, ফট করে খেয়ে নেবেন। নুসরাত ভাত ভালো করে মাখিয়ে আরসের দিকে বাড়িয়ে দিল। আরস শান্ত চোখে তাকিয়ে থাকলো নুসরাতের বাড়ানো হাতের দিকে। বুকের ভেতর ঢিপ ঢিপ শব্দ হচ্ছে তার। হৃৎপিণ্ডের অস্বাভাবিক ধুক ধুক শব্দ আরসের কানে লাগলো। নুসরাতের দিকে একবার দ্বিধা নিয়ে তাকালো। নুসরাত কি গুনছে তার বুকের ভেতর ধুক ধুক ঢোল পিটিয়ে চলা হৃৎপিণ্ডের ধ্বনি? তার এই অস্থিরতা কি নুসরাত অবলোকন করছে? না করলে না করুক, সে বেঁচে যাবে। হায় আল্লাহ, এসব কি হচ্ছে তার সাথে? বুক কাঁপছে কেন? এ কেমন অনুভূতি? তুই ফেঁসে গিয়েছিস আরস। এখান থেকে বাঁচার আর কোনো উপায় নেই তোর। নিজের হারের জন্য প্রস্তুতি শুরু কর। সময় শুরু হচ্ছে এখন, এই মুহূর্ত থেকে। নুসরাত নির্লিপ্ত হয়ে বসে তার দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে ইশারা করছে ভাতের লোকমা মুখে নেওয়ার জন্য। আরস বুকের বাপার শার্টের ওপর থেকে চেপে ধরল, যাতে শব্দ বাহিরে বের না হয়। বিড়বিড় করলো, আমি ফেঁসে গিয়েছি। যেই সেই ফাঁসা ফাঁসিনি, কারোর মায়ায় ফেঁসে গিয়েছি। আরস নিষ্পলক দৃষ্টিতে নুসরাতের দিকে তাকিয়ে নুসরাত বিরক্ত হয়ে হাত নামিয়ে নিল। হাতে ব্যথা হয়ে গেছে শালাকে খাওয়াতে গিয়ে। আরসের দিকে তাকাতেই নুসরাতের কাছে মনে হলো সময় এখানেই থমকে গিয়েছে। চোখের পলক ফেরাতে পারল না। ঠোঁট হালকা কেঁপে উঠল। নিজ মনে ভাবলো, এটা কেমন চেয়ে থাকা? চোখ সরাচ্ছে না কেন? চোখ সরা শালা। চোখ সরাবি নাকি কাঁটা চামচ ঢুকিয়ে দিব তোর চোখে? নুসরাতের এত কথার পিঠে আরস চোখ সরালো না। সরাবে কিভাবে? সে কি শুনতে পাচ্ছে নাকি নুসরাতের মনোভাব? তাকে নিয়ে কি ভাবছে? আরসের দৃষ্টির কবলে পড়ে নুসরাতের প্লেটে রাখা হাত থরথর করে কেঁপে উঠল। পেটের ভেতর এক আলাদা উষ্ণতা অনুভব করলো। ঠোঁট চেপে নিজেকে ঠিক রাখার চেষ্টা করলো, হয়তোবা ঠিক রাখতে পারল না। একই সময় একই দিনে 2 নরনারী একে অপরের প্রেমে পড়ল। প্রকৃতিতে গুঞ্জন শুরু হলো। হয়তো বুঝতে পারলো দুজন পাল্লা দিয়ে ঝগড়া করা, মারামারি করা, একজন আরেকজনকে হেয়মূলক কথাবার্তা বলা মানব মানবী দুজনের প্রেমে পড়েছে। বাহিরে পাল্লা দিয়ে বাতাস আর ধুলা বইতে লাগলো। আকাশে বিদ্যুৎ চমকানো শুরু করলো। কিছুক্ষণ পরপর শব্দ করে মেঘ ডেকে উঠল। মেঘের গুরুম গুরুম শব্দে সোফায় বসে থাকা নুসরাত হালকা কেঁপে ওঠে, নিজের হুঁশে ফিরল। বাহিরের দিকে তাকাতেই দেখলো ঝড় বৃষ্টি শুরু হয়েছে।
আরুষকে হাঁ করে এখনো তাকিয়ে থাকতে দেখে নুসরাত বজ্র কণ্ঠে চিৎকার করে বলল। এভাবে তাকিয়ে আমাকে গেলা বন্ধ করুন, চুপচাপ ভাত গিলুন। আরুষ নুসরাতের চোখে গম্ভীর চোখে তাকালো। নুসরাত বিরক্ত আর অস্বস্তি নিয়ে অগোছালো দৃষ্টি ফেলতে লাগলো। আরে ভাই, এভাবে তাকাচ্ছেন কেন? আমার গা রিরি করছে। চোখ ফিরান, ওদিকে তাকান। এভাবে তাকালে মানুষ তো অস্বস্তি বোধ করবে, চোখ খুলে পড়ে যাবে এভাবে তাকালে। চোখ বন্ধ করুন। আরুষ একইভাবে তাকিয়ে রইল। তার এভাবে তাকিয়ে থাকতে ভালো লাগছে। এখন থেকে সে এভাবেই তাকিয়ে থাকবে। নুসরাত বাঁ হাত বাড়িয়ে আরুষের মাথা সোজা করে দিল। বাঁ হাত দিয়ে চোখ চেপে ধরে মুখে ভাতে লোকমা তুলে দিল। তারপরও মনে হলো আরুষ চোখ ঢাকা অবস্থায়ও তার দিকে তাকিয়ে তার পুরো শরীর স্ক্যান করছে। নুসরাত শক্তি দিয়ে আরুষের চোখ চেপে ধরল। ভাত মুখে দিতেই আরুষ কামড় মারল আঙুলের ডগায়। নুসরাত মুখ চোখ বিকৃত করে আরুষের চুল টেনে ধরার প্রস্তুতি নিতেই আরুষ বলল। সকালে যে কামড় মেরেছিলি তার শোধ নিলাম। নুসরাত চোখ ছেড়ে দিয়ে চুল টেনে ধরল। আরুষ প্রচুর বিরক্তির স্বরে বলল। তুই যেখানে সেখানে চুল টেনে ধরবি না তো, আমার ব্যাড ফিল আসে। কি 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 আবার বলুন, বুঝতে পারিনি। তুই এভাবে চুল টেনে ধরবি না। ইফ ইউ পুল মাই হেয়ার ইট গিভস মি অ্যান ইন্টেন্স সেন্সেশন অফ এক্সটেসি। ইউ শেমলেস। ইয়াক। কিসের ইয়াক? তুই জিজ্ঞেস করেছিস, আমি শুধু বলেছি। এখানে ইয়াক বলার কি আছে? ভাত দে, খিদে লাগছে। নিজে নিজে খাও, আমি পারবো না। নুসরাত উঠে চলে যেতে চাইল। আরুষ নুসরাতকে জোর করে সোফায় বসিয়ে হাত দিয়ে উরুত চেপে ধরল। হাত টেনে নিজের মুখের ভেতর ঢুকিয়ে নিল। তোকে বলেছি আমি খাইয়ে দেওয়ার জন্য, তুই খাইয়ে দিয়েছিস। এবার তুই পুরো প্লেটের খাবার খাইয়ে দিয়ে যাবি। তার আগে এখান থেকে এক পাও নড়তে পারবি না। নুসরাত অনীহা নিয়ে খাইয়ে দিতে লাগলো আরুষকে। আরুষ খাবার খাওয়ার সময় একবার হলে হাতে কামড় মারে, তো একবার হলে আঙ্গুলে এমনভাবে জিহ্বা স্পর্শ করে যে নুসরাতের পুরো শরীর শিরশির করে ওঠে। নুসরাত খাবার খাওয়ানো শেষে প্লেট নিয়ে যাবার সময় বিড়বিড় করে বলল। শালা বদমাস, সুযোগ সন্ধানী। যখন সুযোগ পায় তখন গালে ঠোঁটে চুমু খায়, না হলে কামড় মারে। তুই যদি চাস বেবি, আমি আবার তোর ওই ঠোঁটে চুমু আর কামড় খেতে চাই। আর না চাইলে কথাটা বলে আরুষ অধর প্রসারিত করলো। নুসরাত কিচেন থেকে গালি ছুলো আরও দু একটা আরুষের উদ্দেশ্যে। আরুষ গায়ে মাখল না নুসরাতের গালিগুলো, হেসে উড়িয়ে দিল। ইসরাত এবং জাইন অনেকক্ষণ ধরে ছাউনির নিচে দাঁড়িয়ে আছে। এতক্ষণ প্রায় সবাই চলে গিয়েছে, দু একজন ছাড়া। জাইন আর অপেক্ষা করলো না, ইসরাতকে আদেশের স্বরে বলল। এখানে অপেক্ষা করে আর কোনো কাজ নেই, চলো বৃষ্টিতে ভেজে বাড়ি ফিরতে হবে। ইসরাত বৃষ্টির পানি হাত দিয়ে স্পর্শ করতেই দেখলো ঠান্ডা বরফ পানি। বুকের ভেতর থরথর করে কেঁপে উঠল। তাতে দাঁত কামড়ে বলল। না বাবা, প্রয়োজন হলে আজ আমি এইখান থেকে যাব, কিন্তু বৃষ্টির পানিতে ভিজে বাড়িতে যাব না। উফ, কি ঠান্ডা পানি। আসো, কিচ্ছু হবে না। তুমি যতটা ঠান্ডা পানি ভাবছো ততটা ঠান্ডা পানি নয় এটা। ইসরাত এক পা এগোলো না। জাইন ইসরাতের দিকে ক্ষিপ্ত চোখে তাকিয়ে পা বাড়িয়ে এগিয়ে আসলো। ইসরাতকে কিছু বুঝে ওঠার সুযোগ না দিয়ে হাঁটুর নিচে হাত গলিয়ে দিয়ে পাজা কোলে তুলে নিল। ইসরাত ভয়ে চিৎকার করে উঠল। জাইনের দিকে চোখ বড় বড় করে তাকালো, চোখে বিস্ময় নিয়ে কিছু বলতে যাবে, হঠাৎ ঠান্ডা কিছু সংস্পর্শে শরীর কেঁপে উঠল। ইসরাত মুখ দিয়ে হু হু করে শব্দ করল। ডোন্ট মেক নয়েজ লাইক দিস। ভাই? বিকজ। জাইন চুপ হয়ে গেল। ইসরাত প্রশ্নবোধক চাহনি দিল। জাইনকে কথা বলতে না দেখে হাত দিয়ে পেঁচিয়ে ধরল গলা। ঠোঁটের আগায় হাসি এনে বলল। বিকজ কি, তাড়াতাড়ি বলুন। জাইন মাথা কিছুটা ঝুঁকিয়ে ইসরাতের কানে কানে কিছু বলতেই ইসরাতের ঠোঁট ফাঁক হয়ে গেল। জাইনের পিঠে কিল বসিয়ে বলল। ছি, আপনি কি অশ্লীল আর নির্লজ্জ। অশ্লীল আর নির্লজ্জ না হলে ভবিষ্যৎ প্রজন্ম আসবে না, তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটু একটু অশ্লীল হতেই হবে। ইসরাত লজ্জায় হেসে উঠল। জাইন ইসরাতের কানের কাছে মুখ নিয়ে গম্ভীর গলায় গুনগুন করে মাহি গানে সুর তুলল। ইসরাত হাঁ করে তাকিয়ে থাকলো জাইনের মুখের দিকে। জাইন ডিফ গলায় গুনগুন করে ইসরাতের উদ্দেশ্যে বলল। तुझे मिलके लगा है ये, तुझे ढूंढ रहा था मैं, तुझे मिलके लगा है ये, तुझे ढूंढ रहा था मैं, तुझ में है कुछ ऐसी सुबह सा,
जिसकी खातिर मैं था जगा सा आ तू मेरे ख्वाब सजा जा रे महिया जरे महिया जरे तुझ में है कुछ ऐसी सुबह सा जिसकी खातिर मैं था जगा सा आ तू मेरे ख्वाब सजा जा रे दिल रोए आए रही तू आजा मेरे माही दिल रोए आए रही तू आजा मेरे माही दिल रोए आए रही तू आजा मेरे माही मेरे माही तू आजा मेरे माही। প্রকৃতিতে মেঘের তাণ্ডব বেড়ে গেল। জাইনের গম্ভীর গলার আওয়াজ ঢাকা পড়ল বৃষ্টি পড়ার ছন্দে। দূর থেকে গাছপালা এলোমেলোভাবে ঘূর্ণন করতে লাগলো। বৃষ্টির শীতল পানি ছুঁয়ে দিয়ে যেতে লাগলো ইসরাত আর জাইনের শরীরকে। জাইনের গম্ভীর গলার গান চোখ বন্ধ করে অনুভব করতে লাগলো ইসরাত। সে সব সময় চাইতো লাইফ পার্টনারের সাথে বৃষ্টিতে ভিজতে, বৃষ্টির মাঝে একে অপরের হাত ধরে হাঁটতে, বৃষ্টির মধ্যে নিজেদের অনুভূতিগুলো একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে, নিজেদের দুঃখগুলো বৃষ্টির পানির সাথে ভিজিয়ে দিয়ে নতুন করে সবকিছু শুরু করতে। সে এর থেকে বেশি কিছু আশা করেনি। আল্লাহর কাছে সে যা চেয়েছে তার থেকে দ্বিগুণ বেশি আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, তা আবারও প্রমাণ হয়ে গেল। রাত 10টার সময় ইসরাত আর জাইন বাড়ির চৌকাঠ পার করলো। বৃষ্টিতে ভিজে দুজনের অবস্থা নাজেহাল, চোখে মুখের অবস্থা করুন। দুজনের চোখ লাল হয়ে জ্বালা করছে, চোখ দিয়ে গরম পানি বের হওয়ার জন্য। লিপি বেগম আদেশ দিলেন ভিজে কাপড় তাড়াতাড়ি ছেড়ে গরম কিছু খাওয়ার জন্য, না হলে জ্বর আসবে। কিন্তু জ্বর, সে তো কখন এসে বাসা বেঁধেছে দুজনের উপর। পরের দিন সকালবেলা গা কাঁপিয়ে ইসরাত আর জাইনের জ্বর আসলো। জ্বরে অর্ধজ্ঞান হয়ে বিছানায় পড়ে রইল। তারপরে দুদিনে জ্বরে হালকা রোগা হয়ে গেল জাইন। ইসরাতের চোখের নিচে গাঢ় ডার্ক সার্কেল পড়ল। এর কয়েকদিন পর একটু একটু করে ইসরাত আর জাইনের শরীর ঠিক হলো। অসময়ে জ্বর হওয়ায় একটু দেরি করে জ্বর ছাড়লো পিছু দুজনের। জ্বরের জন্য সবাই জাইনকে ধমকালো, কেন সে বৃষ্টিতে ভিজে বাড়িতে এসছে। কোনো জায়গায় রুম ভাড়া নিয়ে এক রাতের জন্য স্টে করলেই তো পারত। এত তাড়াহুড়া করে বাড়ি ফেরার প্রয়োজন কি ছিল? ইসরাত আর জাইন সুস্থ হওয়ার এক সপ্তাহ পর পারিবারিকভাবে প্ল্যান হলো আগামী বৃহস্পতিবার ফ্যামিলি ট্যুরে যাওয়া হবে। ফ্যামিলি ট্যুর দেওয়ার আইডিয়াটা হেলাল সাহেব আর নাসির সাহেবের। অনেকদিন পরিবার নিয়ে ঘুরতে যাওয়া হয় না, তাই এই প্ল্যান। সবাই রাজি হয়ে গেল পারিবারিক ট্যুরের জন্য। নিজেদের প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিল চট্টগ্রাম সমুদ্র সৈকত ট্যুরের উদ্দেশ্যে। বুধবার দিন রাতে কাপড় গোছাতে গিয়ে আরশ আর নুসরাতের মধ্যে তুমুল ঝগড়া লাগলো। ঝগড়ার কারণ ফ্যাশন সেন্স কার ভালো। নুসরাত বলল তার ফ্যাশন সেন্স ভালো, আরশ বলল তার ফ্যাশন সেন্স নুসরাতের তুলনায় আরও বেশি ভালো। আমি বলছি না কার্গো প্যান্টের সাথে এই টি শার্টটা মানাবে। আপনার ফ্যাশন সেন্সের যা তা অবস্থা দেখছি। আসছে আমার ভালো ফ্যাশন সেন্সওয়ালি। কানের নিচে এমন এক চটকানা দিব, বেশি বেশি কথা বলা একেবারে বন্ধ হয়ে যাবে। নুসরাত তর্জনী আঙ্গুল তুলে ঠোঁটে রাখলো। আরশকে চুপ করার জন্য ইশারা করলো। আরশ নুসরাতকে তাকে শাসাতে দেখে রেগে গেল। তুই আমার বড় না আমি তোর বড়? আমাকে চুপ করতে বলছিস? বড় ভাইকে চুপ করতে বলতে তোর বিবেকে বাধে না? না, কাঁধে না। কে বড় ভাই? আমি এখানে কোনো বড় ভাইকে দেখতে পারছি না। কোথায় কোথায় বড় ভাই? কে এই বড় ভাই? কি তার পরিচয়? কানা হলে তো দেখতে পাবি না। যা তো, সর এখান থেকে। আমাকে প্যাকিং করতে দে। নিজের লাগেজ নিজে প্যাকিং কর গিয়ে। যা, আমার কাপড় গোছাতে এসে মাস্টারি করবি না। নিজের ফ্যাশন সেন্স নিজের কাছে রাখ, আমার দরকার নেই। নুসরাত কিছুক্ষণ চুপচাপ আরশের দিকে তাকিয়ে রইল। আরশ এত নীরব দেখে বুঝলো না ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা। নুসরাতকে পাত্তা না দিয়ে সুন্দর করে ভাঁজ করে কাপড় লাগেজে রাখতে লাগলো। পেছন ফিরে শেভিং ফোম, জেল, চিরুনি হাতে নিল লাগেজে রাখার জন্য। আরশের ওদিকে তাকানোর সুযোগ নিয়ে নুসরাত লাত মেরে দিল লাগেজে। লাগেজ গিয়ে উল্টে পড়লো দরজার সামনে। পড়তে পড়তে একবার দেওয়ালের সাথে আঘাত লাগলো, ফলে লাগেজের হ্যান্ডেল ভেঙে গেল। আরশ হাঁ করে তাকিয়ে রইল লাগেজের দিকে। নুসরাতের এক লাথিতে লাগেজে গুছিয়ে রাখা কাপড়গুলো ছড়িয়ে ছিটে চারিদিকে পড়ে গেল। আরশ ঘুরে তাকাতে লাগেজের করুণ অবস্থা দেখে তার চোয়াল রাগে শক্ত হয়ে গেল। নুসরাত লাগেজের দিক থেকে চোখ সরিয়ে যখন আরশের দিকে তাকালো, তখনই ক্ষুব্ধ আরশ নুসরাতের বুকের কাছে ধাক্কা দিল। নুসরাত সামান্য পিছিয়ে গেল, কিন্তু নির্লিপ্ত চোখে তাকিয়ে রইল আরশের দিকে।
সে মাথা কাত করে ভালো করে দেখলো আর সে চোয়াল শক্ত হয়ে আছে, রাগে মুখটাও কঠিন হয়ে গেছে। কিন্তু এত রাগ দেখেও নুসরাতের মুখে কোনো ভাবান্তর ঘটল না। আরশ নুসরাতকে ধাক্কা মারতে মারতে পেছনের দিকে নিয়ে যেতে লাগলো। নুসরাত রোবটের মতো পেছনের দিকে গেল। আরশও পা বাড়িয়ে এগিয়ে যেতে লাগলো ধাক্কা দিয়ে নুসরাতের সাথে। নুসরাতের এত নির্লিপ্ততা আরশের সহ্য হলো না। রাগে দাঁতে দাঁত পিষল। হালকা ঝুঁকে দাঁত খিচিয়ে কামড় বসিয়ে দিল নুসরাতের গলার মধ্যে। আকস্মিক আরশের এমন কাজে নুসরাত চোখ বড় বড় করে তাকালো। আরশ এক হাত গলিয়ে দিল ঘাড়ে, আরেক হাত কোমরে রেখে নুসরাতের শরীর ছুঁই ছুঁই হয়ে দাঁড়ালো। ঠোঁট কামড়ে শয়তানি হাসি হাসলো। নুসরাতের কানের কাছে মুখ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল,